আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি জুয়েল কিবরিয়া স্যার আপনাদের সামনে উপস্থিত হয়ে পড়েছি আবার যথারীতি আজকে আমাদের বাংলা সাহিত্যের ক্লাসে। আশা করছি আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে। আপনারা কি আমার সাথে যুক্ত হয়েছেন? হ্যাঁ, আশা করছি যুক্ত হয়ে পড়েছেন। আচ্ছা, তো দু একটি মিস কল পার্টি যারা অনুরোধ করেছিল সলভ দিতে পরীক্ষাগত যে পরীক্ষাটা নিয়েছি, যদিও আমি জানি যে পরীক্ষার প্রশ্নগুলি আমার ক্লাসের মধ্যে থেকেই প্রায় করা থাকে, দু একটি বিষয় আমি একটু চেঞ্জ করে দিই যাতে আপনাদের আইকিউ বা মেরিটটা টেস্ট করার জন্য। অধিকাংশ কোশ্চেন কিন্তু ক্লাসের মধ্যেরই, তারপরেও যেহেতু এই ব্যাসে কিছু অগামগা, কিছু জগা, কিছু মিস কল পার্টি আছে যারা মাঝে মধ্যে আর কি মিস কল মারে, ক্লাস করে না, তো তাদের অনুরোধ কি করা যাবে বলেন? তারাও তো শিক্ষার্থী, তাই না? কি করা যাবে? তো তাদের অনুরোধে সলভ ক্লাসে আর কি যাচ্ছি। সলভ ক্লাস মানে টাইম নষ্ট করা, কিন্তু তারপরেও গত দিনের আমরা প্রশ্নটি একটু সলভ করে দিচ্ছি দ্রুত। জি আচ্ছা, সুরঞ্জন ওইখানে যেও না তুমি কবিতাটি আকাশ লীনা। জি, জীবন দাশের একটি বিখ্যাত কবিতা আকাশ লীনা। আমি বলেছিলাম যে এখন আমি প্রত্যেকটি কবিতা লাইন লাইন ধরে পড়াইনি, এটাও ঠিক, তবে আমি কিন্তু বলেছি বিখ্যাত যারা কবি তাদের কিছু বিখ্যাত কবিতা পড়তে হবে, ঠিক আছে? তো জীবনানন্দ দাশ বিখ্যাত কবি, আর আমি যখন এই লেখকদের ধরে ধরে পড়াবো তখন চেষ্টা করবো যে বিখ্যাত কবিতাগুলি অন্তত 2-4টি লাইন পড়ে শোনানোর। জি, তাহলে একের উত্তর হচ্ছে আকাশ লীনা। এই কোন ছন্দে রচিত? আমার মনে হয় যে আপনারা আমি যে কৌশলগুলি দিয়েছি সেটা যদি অবলম্বন করেন তাহলে বুঝতে পারবেন যে এই কবিতায় কোনো অন্তমিল নাই, ঠিক আছে? একটা গদ্যের মতো, ফলে এই কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত তো নয়। আর মাত্রাবৃত্তের যে কৌশল, সেই কৌশল এখানে খাটছে না, ফলে এটি হচ্ছে অক্ষরবৃত্ত। বিধবা বিবাহ নাটক উমেশচন্দ্র মিত্র। যে আমি যখন নাটকের ইতিহাস পড়াই তখন বলেছিলাম, জি নাটকের ইতিহাসের ক্লাসে বলেছিলাম উমেশচন্দ্র মিত্রের বিধবা বিবাহ নাটক। জি, বাংলা গদ্যের প্রথম নমুনা পাওয়া যায় 1555 সালে। যদিও আমরা গদ্য রচনার প্রচেষ্টা বলছি উইলিয়াম কেরিকে, তিনি আসলে সাহিত্যিক গদ্য রচনা করেছিলেন, কিন্তু এই সাহিত্যিক গদ্যের পূর্বেও মানুষের মুখের যে গদ্য ভাষা সেগুলি ছিল, এবং তার একটা লিখিত নমুনা 1555 সালে পাওয়া গিয়েছিল। জি, একটা চিঠি, ঠিক আছে? কুচবিহারের রাজা নরনারায়ণের লেখা একটি চিঠি। জি, 1555 সালে বাংলা গদ্যের, সাহিত্যিক গদ্য নয় কিন্তু, এমনি বাংলার যে গদ্য, বাংলা এমনি সাধারণ যে গদ্য, সেই গদ্যের নমুনা। জি, আর বাংলা সাহিত্যিক গদ্য লিখেছেন হচ্ছে আমাদের উইলিয়াম কেরি। আত্মঘাতী বাঙালি নীরজচন্দ্র চৌধুরী। আমি যখন একই নামের গ্রন্থগুলি পড়াই, একই নামের বা কাছাকাছি নামের, তখন আমি বলেছিলাম যে আত্মঘাতী বাঙালি, সাবাস বাঙালি, ভবিষ্যতের বাঙালি। মনে আছে? জি, সবারই মনে আছে, কিন্তু ওই যে মিস কল পার্টির তো মনে নাই, কারণ মিস কল পার্টি তো ক্লাস করে নাই। জি, তাহলে আত্মঘাতী হচ্ছে নীরজচন্দ্র, তাই না? সাবাস বাঙালি অমৃতলাল, আর ভবিষ্যতের বাঙালি ওয়াজেদ। ভবিষ্যতের বাঙালি ওয়াজেদ, সাবাস বাঙালি অমৃতলাল, আর আত্মঘাতী বাঙালি নীরদ। ভাষা রীতিবৃত্ত সুকুমার সেন, ভাষা রীতিবৃত্ত সুকুমার সেন, আর বাংলা ভাষা রীতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা রীতিবৃত্ত সুকুমার সেন, আর বাংলা ভাষা রীতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জি, আমাদের প্রশ্ন ছিল ভাষা রীতিবৃত্ত, শুধু ভাষা রীতিবৃত্ত হলে সুকুমার সেন। ফকির বিদ্রোহকে উপজীব্য করে গ্রন্থ কি? আনন্দমঠ। ফকির বা সন্ন্যাস, ফকির বা সন্ন্যাস বিদ্রোহকে নিয়ে লেখা। শামীম লিখছে, স্যার আপনাকে অনেক ভালোবাসি। শামীম, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু মাচ, টু মাচ। তাহলে আমরা ফকির বিদ্রোহ, ফকির বা সন্ন্যাস বিদ্রোহ, ফকির বা সন্ন্যাস বিদ্রোহকে উপজীব্য করে লেখা গ্রন্থ হচ্ছে আনন্দমঠ। বিবাহ বিভ্রাট কাল লেখা অমৃতলাল বসু। এগুলি মূলত প্রহসন। আপনাদের যে প্রহসনের ইতিহাসটা আমি বলেছিলাম, অবশ্য সবই যে প্রহসনের সবগুলি যে বলতে পেরেছিলাম হয়তো এমন নাও হতে পারে, তো এগুলি মোটামুটি বিখ্যাত প্রহসন। জি,
আচ্ছা, আমি এরপরে দেখেন মিল্টন রচিত মহাকাব্য কোনটি? মিল্টনের প্যারাডাইস লস্ট, জন মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। জন মিল্টন, ইংরেজ কবি জন মিল্টনের মহাকাব্য প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড। রক্তাক্ত প্রান্তর নাটক কোন রসের ভাই? রক্তাক্ত প্রান্তর পড়েছেন, কখনো শুনেছেন যে কষ্টের মধ্যে, বেদনার মধ্য দিয়ে, নায়ক ইব্রাহিম কার্দির মৃত্যুর মধ্য দিয়ে, নায়িকা এবং নায়কের বিরহ বিচ্ছেদ তো আছেই, শেষ পর্যায়ে গিয়ে কি হলো? নায়কের মৃত্যু ঘটলো। তাহলে এই রক্তাক্ত প্রান্তর নাটক কোন রসের নাটক? করুণ রসের। জি। কার সম্পাদনায় প্রতিরোধ প্রকাশিত হয়? রণেশ দাশগুপ্ত। আমরা পত্র পত্রিকা বলেছিলাম, কিছু কিছু পত্রিকা আমরা সাল সহ পড়তে বলেছিলাম, আর কিছু পত্রিকা বলেছিলাম শুধু পত্রিকার সম্পাদক। তো এই পত্রিকার সালের দরকার নেই, কিন্তু সম্পাদক রণেশ দাশগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে প্রতিরোধ। মিহির পত্রিকার সম্পাদক শেখ আব্দুর রহিম। শেখ আব্দুর রহিম, আব্দুর রহিম সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে মিহির। সাহিত্য বিশারদ কি? আব্দুল করিম। খুব কমন, খুবই কমন কোশ্চেন, একেবারে কমন। যে 30-এর পত্রিকা কল্লোল। তা আনকমন প্রশ্ন ছিল এমন বলেছে কারা? যারা মিস কল পাঠিয়েছে। ম্যাক্সিমাম কোশ্চেনই কমন, 1-2টা কোশ্চেন হয়তো একটু আমি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি, কেন যে আপনাদেরকে একটু টেস্ট করার জন্য। জি। শিক্ষা পত্রিকার প্রকাশকাল কোনটি? 1927। শিক্ষা পত্রিকা। সুনন্দকার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জি ছদ্মনাম ছিল সুনন্দ। ইলিয়াড রচনা করেছেন কে? এদের কেউ নয়। ইলিয়াড রচনা করেছে হোমার। ইলিয়াড ওডেসির রচয়িতাকে হোমার। হোমার, ঠিক আছে। তো কাজে ইলিয়াড রচনা করেছেন কে? এখানে আছে জন ভার্জিল, জন মিল্টন, দান্তে। এদের কেউ নয়। তার উত্তর হচ্ছে এদের কেউ নয়। মণিশঙ্কর, প্লিজ একটু হাসি নিয়ে কথা বলেন। না রে বাবা, শরীর খুব একটা খারাপ না, শরীর একটু খারাপ ছিল, এখন ভালো আছি। কিন্তু রাজশাহীতে প্রচণ্ড লকডাউন চলছে, বুঝতে পেরেছো, এই জন্য ঝামেলায় আছি, মানসিক কষ্টে আছি আর কি। পাশাপাশি আমার বইটা প্রেসে দিয়েছি, তোমরা জানো নিউ এডিশনের বইটা এতদিন চলে আসার কথা ছিল, কিন্তু এই যে লকডাউনের জন্য প্রেসের কাজ ঠিকঠাক মতো হচ্ছে না, প্রেসটা বন্ধ হয়ে আছে। সারা বাংলাদেশ থেকে ছাত্ররা প্রকাশনীতে ফোন দিচ্ছে, ওরা আমাকে অস্থির করছে, ঠিক আছে, আমাকে ফোন দিয়ে দিয়ে নাজেহাল করছে ছেলেমেয়েরা। খুব মানসিক একটু উৎকণ্ঠার মধ্যে আছি। মানে লকডাউনটা, রাজশাহীর লকডাউনটা 17 তারিখ পর্যন্ত চলবে, খুবই কঠোর লকডাউন চলছে, তারপর আরও বাড়াবে কিনা। আমার বইটা প্রেসে আটকা পড়েছে, প্রেসের কাজটা চলছে না, ঠিক আছে। এই জন্য আমি সারা বাংলাদেশ থেকে নানান জনের ফোনের মুখোমুখি আছি, উত্তর দিতে পারছি না, সদুত্তর। বইটা কবে নাগাদ মার্কেটে ছাড়বো, ঠিক আছে। দোকান, লাইব্রেরি থেকে ফোন দিচ্ছে, ছাত্ররা ফোন দিচ্ছে, যার ফলে একটু মানসিক টেনশনের মধ্যে আছি। আচ্ছা, যাই হোক, তো এটি ব্যাপার না, মানুষের জীবনে এইটুকু টেনশন তো থাকবে, তাই না? আচ্ছা, হ্যাঁ। নবীনচন্দ্র সেন রচিত মহাকাব্য নয় কোনটি? নবীনচন্দ্র সেন রচিত মহাকাব্য নয় বৃত্র সংহার। বৃত্র সংহার কার? হেমচন্দ্র। সংহার হেমচন্দ্রের। বৃত্র সংহার কার? হেমচন্দ্রের। আর নবীনচন্দ্রের কোনটা? কুরুক্ষেত্র, রৈবত্যক, প্রভাস। তাহলে কোনটি নবীনচন্দ্রের নয়? রৈবত্যক, কুরুক্ষেত্র, প্রভাস বাদ দিয়ে যেটা থাকবে সেটা নবীনচন্দ্রের নয়। 25 তারিখ পর যোগাযোগ করতে বলেছে স্যার। হ্যাঁ, কিন্তু যে বললাম যে লকডাউনটা একটু দীর্ঘমেয়াদী হলে ঝামেলা হয়ে যাবে, কারণ প্রেসের কাজটি বন্ধ আছে। হ্যাঁ, রাজশাহীতে পুলিশ খুব ঝামেলা করছে, কোনোভাবেই খুলতে দিচ্ছে না আর কি। কিন্তু আমি ছাত্রদের কাছে চাপে পড়ে যাচ্ছি। জি, ছাত্ররা ফোন দিয়ে আমাকে সারাদিন ফোনের উত্তর দিতে হচ্ছে, স্যার কবে পাবো, কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কত সালে? 1866 সালে। আমরা উপন্যাসের ইতিহাসে বলেছিলাম কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা প্রমথনাথ বিশি। এই প্রশ্নটি একটু আনকমন হতেও পারে। জি, আমরা বলেছিলাম কেরি সাহেবের মুন্সীকে উইলিয়াম কেরি। কেরি সাহেবের মুন্সী হচ্ছে উইলিয়াম কেরি। কেরি সাহেব তো উইলিয়াম কেরি, মুন্সীকে রামরাম বসু। কেরি সাহেবের মুন্সীকে রামরাম বসু। কেরি সাহেবের মুন্সী হচ্ছে রামরাম বসু। কেরি সাহেবের মুন্সী রামরাম বসু। আর এই
রামরাম বসুকে নিয়ে তথা কেরি সাহেবের মুন্সি নামে একটি গ্রন্থ লিখেছে কে? প্রমথনাথ বিশি। কেরি সাহেবের মুন্সি এই গ্রন্থের রচয়িতাকে প্রমথনাথ বিশি। হায়াত মাহমুদের প্রকৃত নাম কি? ডক্টর মনিরুজ্জামান। আপনারা জানেন সবাই। বাংলা সাহিত্যে গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী আর শ্রেষ্ঠ গীতিকবি রবীন্দ্রনাথ। স্ট্যান্ডার্ড মার্ক 45। জি, কাজী সাকিব। স্ট্যান্ডার্ড মার্ক 45। জি। প্রথম সামাজিক নাটক রচয়িতা ছিলেন রামনারায়ণ তর্করত্ন। প্রথমে সামাজিক নাটক রচয়িতা রামনারায়ণ তর্করত্ন, আর তার রচিত কুলীন কুল সর্বস্ব প্রথম সামাজিক নাটক। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। আরও একজন আছে সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা নাটকটি দুজন লিখেছেন, গিরিশচন্দ্র ঘোষ, সিকান্দার আবু জাফর। তো যেহেতু সিকান্দার আবু জাফর নেই, কাজে গিরিশচন্দ্র ঘোষ। জি। প্রবন্ধ কয় ধরনের? 2 ধরনের বলে দিয়েছি, ব্যাখ্যা করেছিলাম যে মন্ময় আর তন্ময়। প্রথম বাংলা নাটক মঞ্চায়ন হয় 1795 সালে। প্রথম বাংলা নাটক 1795 সালে মঞ্চায়ন হয়েছে। জি। কোনটি ছদ্মনাম নয়? কালী প্রসন্ন সিংহ ছদ্মনাম নয়। জি। বীরবল ছদ্মনাম, শওকত ওসমান ছদ্মনাম, কায়কোবাদ ছদ্মনাম, আর কালী প্রসন্ন সিংহ এটা হচ্ছে আসল নাম। আর এই ভদ্রলোকের ছদ্মনাম কি? সিংহের ছদ্মনাম কি? হুতুম পেশা। জি। তাহলে কালী প্রসন্ন সিংহ এটি ছদ্মনাম নয়, এটি আসল নাম, আর বাকি 3টে ছদ্মনাম। মুসলিম মধ্যবিত্ত সমাজ কোন রচনার উপজীব? আব্দুল্লাহ বলেছি ক্লাসে। গোরাচাঁদ, দক্ষিণারঞ্জন মিত্র। অভিক বিভা, রবিবার। আমি রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত গল্প আপনাদের পড়তে বলেছিলাম। জি, আমি জানি না পড়া শুরু করেছেন কিনা। প্রতিদিন একটা করে করবেন, প্রতি রাতে একটি করে রবীন্দ্র ছোট গল্প পড়বেন, বিখ্যাত গল্পগুলি যেগুলো আমি লিখে দিয়েছি। তাহলে অভিক বিভা রবীন্দ্রনাথের ল্যাবরেটরি, রবিবার। রবিবার একটি বিখ্যাত গল্প রবীন্দ্রনাথের, তার চরিত্র। মেয়েটি বলল, ঠাকুর আমাকে একটা মনের মতো বর দাও। মেয়েটি বলল, ঠাকুর আমাকে একটা মনের মতো বর দাও। এই বর মানে স্বামী, এই বর মানে আশীর্বাদ। তাহলে এখানে একই শব্দ 2 অর্থে, একটি শব্দ 2 অর্থে প্রয়োগ করা হয়েছে। এর নাম কি? শ্লেষ। শ্লেষ মানে আছে শ্লেষ আর যমক। শ্লেষ আর যমক। যমক হচ্ছে কি? একই শব্দ 2 বার ব্যবহার করা হবে, 2 শব্দ। ভালো প্রশ্ন। যমক আর শ্লেষ। যমক আর শ্লেষ। যমক হলো একই শব্দ 2 বার ব্যবহার করা হবে 2 অর্থে। একই শব্দ 2 বার ব্যবহার করা হবে 2 অর্থে। আর শ্লেষ হচ্ছে একই শব্দ একবারই ব্যবহার করা হবে 2 অর্থে। একটা শব্দ একবার ব্যবহার করে 2 অর্থ, এর নাম শ্লেষ। আর 2 বার ব্যবহার করা হবে একই শব্দ 2 অর্থে, তার নাম যমক। সেখানে বর একটা শব্দ, এই শব্দটা দ্বারা একবার স্বামী বোঝানো হয়েছে, মেয়েটি মনের মতো স্বামী চেয়েছে, আর একবার কি চেয়েছে? বর মানে দেবতার উপঢৌকন, আশীর্বাদ। দায়ে পড়ে দারগণ পোষণটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। বৈদেহী বিচিত্রাজি সংকুচিত শিশির সন্ধ্যায় অনুপ্রাস। যে ক্লাসে বলেছিলাম একই বর্ণ দিয়ে বৈদেহী বিচিত্রা বব দিয়ে সংকুচিত শিশির সন্ধ্যায়, সংকুচিত শিশির সন্ধ্যায়। মোয়াজ্জেম হোসেন মঞ্জু গাধা। এই যে মিস কল পার্টি পাইছে একটা, মোয়াজ্জেম মঞ্জু। নিশ্চিত আমি মিস কল পার্টি। এরপর কোন টপিকের উপর এক্সাম হবে? যেই টপিক পড়াবো রে গাধা, ওই পরীক্ষা যেই টপিক পর্যন্ত হয়েছে তারপরে যেই টপিক পড়াবো সেই টপিকের উপর। মোয়াজ্জেম মঞ্জু নিশ্চিত এটা মিস কল পার্টি। লেখক ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে পরীক্ষা হবে রে গাধা, মোয়াজ্জেম। এরপরে পরীক্ষা হবে যে লেখকগুলি পড়াচ্ছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গতদিন পড়িয়েছি মাইকেল মধুসূদন দত্ত। আজকে যেই মাল 2-1টা পড়াবো, এই 4-5টা মাল হয়ে গেলে পরীক্ষা নিব। আগামী শনিবার পরীক্ষা নিব আবার। তাহলে ব দিয়ে শুরু হয়েছে এবং দন্ত স দিয়ে একাধিক শব্দ শুরু হয়েছে, এর নাম হচ্ছে অনুপ্রাস। ললিতা সুচরিতা গোরা উপন্যাসের। ললিতা সুচরিতা কোন উপন্যাসের? গোরা। প্রীতম বণিক, হ্যাঁ আপনার তো উপকার হয়ই, আপনাকে তো পুরা গুলাই খাওয়াই দিলে আরো উপকার হয়। জি। নন্দিনী কোন রচনার চরিত্র? নন্দিনী রক্তকরবী। নন্দিনী কিশোর রক্তকরবী নাটক, রবীন্দ্রনাথের রূপক নাটক রক্তকরবীর চরিত্র। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারিতে সব সুখ আমার বিশ্বাস, রবীন্দ্রনাথ ঠাকুর।
উক্তি পংক্তি পড়তে বলেছিলাম, আমি জানি আপনাদের ভালো মতো পড়া হয়নি, কিন্তু তারপর চেষ্টা করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন। রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত পংক্তি পড়তে বলেছিলাম, নজরুলের বিখ্যাত কিছু কবিতা কাব্যাংশ। আমি বলেছি যে একদিনে হয়তো এটি সম্ভব হবে না আপনাদের, কিন্তু দিনে দিনে পড়বেন। পরীক্ষা নেওয়ার মানে হলো যে যেগুলো পেরেছেন, যেগুলো পারেননি সেগুলোর প্রতি আপনাদের গুরুত্ব দিতে হবে, যেগুলো আমরা যাতে পারি সেই চেষ্টা করতে হবে। সতীশ সাবিত্রী চরিত্রহীন, সতীশ সাবিত্রী কোথাকার? চরিত্রহীন। মাখন কোন গল্পের চরিত্র? ছুটি, সবারই পারার কথা। মাখন, ফটিক মাখন কোন গল্পের চরিত্র? ছুটি। পদ্ম গোখরা রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। পদ্ম গোখরা নজরুল আমরা যদিও পড়াইনি, কিন্তু ওই যে বললাম যে কাছাকাছি নামের কত বই, কাছাকাছি নামের কত বই আছে। পদ্মরাগ রোকেয়া, পদ্মরাগ বেগম রোকেয়া, আর পদ্ম গোখরা হচ্ছে কাজী নজরুল ইসলাম, একই রকম নামের বই আর কি। একটা পদ্মরাগ বেগম রোকেয়ার, আর একটা হচ্ছে পদ্ম গোখরাকার কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী নাটককার মাইকেল মধুসূদন দত্ত। তাহলে পদ্মাবতী কাব্য হলে আলাওল হতো, পদ্মাবতী কাব্য হলে কি হতো? আলাওল। আর পদ্মাবতী নাটক যেহেতু দিয়েছি, উত্তর মাইকেল মধুসূদন দত্ত। কাব্য সঞ্চয়ন কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। কাব্য সঞ্চয়ন সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, ইন্দ্রনাথ কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসের কিশোর চরিত্র ইন্দ্রনাথ, এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ। লিখে রাখেন বা মনে রাখেন, ইন্দ্রনাথ হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের একটি কিশোর চরিত্র। শ্রীকান্ত, শরৎচন্দ্রের লেখা বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত, এই শ্রীকান্ত উপন্যাসের একটি কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। আর ইন্দ্রনাথ শুধু শ্রীকান্ত উপন্যাসের নয়, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ। জি, এরপরে দেখেন গুজাবুড়ি, শহীদুল্লাহ কায়সার। গুজাবুড়ি, সারেং বউ না শুনেছেন? সারেং বউ, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। জি, এই সারেং বউ এই উপন্যাসের চরিত্র গুজাবুড়ি, কাজে এই চরিত্রের স্রষ্টাকে শহীদুল্লাহ কায়সার। তারাপদ চারু শশী, অতিথি, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গল্প অতিথি, এই গল্পের চরিত্র তারাপদ চারু শশী। আমি থর 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 প্রথম পরশ কুমারীর কবিতাংশ রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতার অংশ। কোন কবিতার? বিদ্রোহী কবিতার। আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি তন্নি নয়নে বন্যি, আমি হৃদি সরসীজ আমি ধন্যি। বিদ্রোহী কবিতা যেমন প্রচন্ড প্রমত্ত বিদ্রোহ আছে, ঠিক তেমনি কিন্তু রোমান্টিসিজম আছে। জি, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি তন্নি নয়নে বন্যি, আমি হৃদি সরসীজ আমি ধন্যি, আমি উন্মন মন উদাসীর, আহা হুতাশ আমি হুতাশীর। জি, কাজী নজরুলের বিদ্রোহী কবিতার অংশ। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? কপাল কুণ্ডলা, নিশ্চয় জানেন সবাই কপাল কুণ্ডলার। প্রবোধ চন্দ্রিকা কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। প্রবোধ চন্দ্রিকা। আমি আবার বলছি যে বড় বড় লেখকদের ধরে আমি যখন আলোচনা করব তখন কিছু কিছু বিষয় আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে। তারপরেও আমি যেহেতু ওই যে বলেছিলাম যে চরিত্রগুলি বা উক্তিগুলি একটু পড়তে বলেছিলাম, সেজন্য প্রশ্নটা করেছিলাম। জি, প্রবোধ চন্দ্রিকা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। প্রবোধ চন্দ্রিকা রচয়িতাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কুলীন কুল সর্বস্ব কত সালে? 1854। বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কুলীন কুল সর্বস্ব 1854 সাল। কাব্য না, কাব্য ভাষায় রচিত নাটককে বলে কাব্যনাট্য। 49-এর উত্তর কি? কাব্যনাট্য, তাই না? কাব্যে রচিত নাটক, কাব্যে বা কাব্যের আকারে রচিত নাটককে বলা হয় কাব্যনাট্য। দেবদাস উপন্যাসের রস কি? কে? জি, করুণ। দেবদাস উপন্যাসের রস হচ্ছে করুণ। আচ্ছা, তো মেঘনাদ বধ কাব্যের মহাকাব্যের কাহিনী শুনতে চেয়েছেন? জি, ভালো কথা, কাহিনী শুনতে চাইলে কাহিনী বলছি। জি, কিন্তু সবকিছুরই কাহিনী শুনতে চান না, তাহলে এই জন্মে কিন্তু আর কোর্স শেষ করা যাবে না। তাহলে গান গাওয়া লাগবে যে বনমালী তুমি পর জন্ম হইও রাধা, তাই না? তাহলে আমার গান গাওয়া লাগবে ছাত্র ছাত্রী তুমি পর জন্মে হইও ছাত্র। জি, সবই যদি কাহিনী শুনতে চান
নিজে না পড়ে আমার ঘাড়ে বন্দুক রেখে খাইতে চান, তাহলে এই জন্মে কিন্তু কাহিনী আর শেষ হবে না, তাই না? তাহলে আমার 1000 বছর ধরে বাংলা কোর্স চালানো লাগবে আর গান গাওয়া লাগবে, প্রিয় ছাত্র ছাত্রী তুমি পরজন্মে আবার হইও ছাত্র, আমি মরিয়া হইব বাংলার টিচার, তোমারে বানাবো ছাত্র। প্রিয় ছাত্ররা তোমরা পরজন্মে হইও আবার আমার ছাত্র, তাই না? বাংলা সাহিত্য তো ব্যাকরণের মতো নয়, বুঝতে পারলেন? এই কোর্স কোনোভাবেই শেষ করা যাবে না। 1000 বছর পড়াইলেও, আমি যদি আপনাদের 1000 বছর সাহিত্য পড়াই তবু কিন্তু শেষ করা যাবে না। জি, হ্যাঁ বাবা, রিটেনে লাগবে তো আমি জানি, আমি তো 2-4টা বলছি, পদ্মাবতীর কাহিনী বলেছি, তাই না? তারপরে মনসামঙ্গল, সবই তো কাহিনী বলেছি, কিন্তু বাংলার সাথে সবই যদি কাহিনী বলতে যায় তাহলে কি কোর্স শেষ হবে? আচ্ছা, তারপরেও আমি মেঘনাদ বধ, জি, এর কাহিনীটা এই জন্য বলবো যে আমি কথা দিয়েছিলাম যখন রামায়ণ পড়াই, কি পড়াই, যে রামায়ণ কাহিনীটা যখন পড়াই আমি একটু শর্টকাট করেছিলাম আর বলেছিলাম যে আপনাদেরকে আমি মেঘনাদ বধ কাব্য পড়ানোর সময় কি করব, বাকি অংশটা বলবো। জি, তো ঠিক আছে, আপনারা যেহেতু আমার সেই প্রতিশ্রুতিটা স্মরণ করিয়ে দিয়েছেন, কাজে আমি পড়াচ্ছি। আচ্ছা, তো মেঘনাদ বধ কাব্যটা আপনাদের বলেছিলাম যে আমরা যখন রামায়ণ পড়াই, রামায়ণ আমরা বলেছিলাম যে রামায়ণ হচ্ছে কি, রামায়ণ রাম রাবণের যুদ্ধ, মনে আছে? রামায়ণ হচ্ছে রাম রাবণের যুদ্ধ। জি, তো সেই এই যে আমরা যদি একটু এইভাবে দেখিয়েছিলাম মনে হয় আপনাদের, তাই না? যেটি হলো ভারতবর্ষ, এই ভারতের মনে আছে কি আপনাদের? অযোধ্যা, মনে আছে না কাহিনীটা? যে অযোধ্যা রাজ্যের রাজা দশরথ, তার পুত্রকে, দশরথের পুত্র হচ্ছে রাম, রামকে বনবাস দেওয়া হয়েছে কোথায়? রাম, লক্ষ্মণ এবং কি সীতা, বনবাস হয়েছে রামের, সঙ্গে এসছে লক্ষ্মণ এবং সীতা। না, ক্যামেরা তো নড়বে না, নড়ার সুযোগ নাই। রাম লক্ষ্মণকে কোথায় বনবাস দেওয়া হয়েছে? পঞ্চবটি বনে, তাই না? মনে আছে কি? জি, রাম লক্ষ্মণকে বনবাস দেওয়া হয়েছে পঞ্চবটি বনে। আর এই ভারত, এটা বিশাল ভারত মহাসাগর, ভারতের শেষ প্রান্তে ম্যাপে দেখবেন ভারতের একদম যে বিন্দুটা, এরপরে ভারত মহাসাগর, বিশাল ভারত মহাসাগর। আর বলেছিলাম যে এর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপটার নাম কি? সিংহল। জি, এই সিংহলের রাজার নাম কি? সিংহলের রাজার নাম হচ্ছে রাবণ। সিংহলের রাজা রাবণ, রাবণের ভাই হচ্ছে কুম্ভকর্ণ, আর রাবণের আরেক ভাইকে বিভীষণ। রাবণের পুত্র বীরবাহু, রাবণের পুত্র মেঘনাদ। আপনাদের মনে আছে না কাহিনীটা? এই অংশটুকু বলেছিলাম নাকি? হ্যাঁ। আর রাবণের একটা বোন ছিল, নাম কি? শূর্পণখা, মনে আছে? জি, তো এই শূর্পণখা, এই কাহিনীটা আমি আর লং করছি না, যেহেতু ওই সময় বলেছিলাম যে শূর্পণখা, জি, কান নাক কেটে দেয় কে? লক্ষ্মণ। লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দিলে, শূর্পণখা যখন রাবণকে অভিযোগ জানায়, তখন রাবণ কি করে? রাম লক্ষ্মণকে শাস্তি দেওয়ার জন্য সীতাকে হরণ করে নিয়ে এসে লঙ্কার এই অশোক বনে বন্দি, এই তথ্যগুলো একটু লঙ্কায় কোথায় বন্দি করে রাখে সীতাকে? অশোক বন, অশোক, জি, বন্দি করে রাখলে রাম আর লক্ষ্মণ সীতাকে উদ্ধারের জন্য অভিযানে আসে, এই পর্যন্ত বলেছিলাম। জি, সীতাকে উদ্ধারের জন্য অভিযানে আসে। এবার এখান থেকে আমরা কাহিনীটা বলছি, ঠিক আছে? তো এখনো কিন্তু মেঘনাদ বধের কাহিনী শুরু হয়নি এখনো। আচ্ছা, যখন মেঘনাদ বধের কাহিনী শুরু হবে একটু পর থেকে। জি, তো যখন সীতাকে উদ্ধারে আসে, রাবণ ভেবেছিল যে রাম লক্ষ্মণ একাই আসবে সীতাকে উদ্ধার করতে, তখন তাদেরকে ধরে নাক কান কেটে দিয়ে শায়েস্তা করবে, দিয়ে তারপর সীতাকে ছেড়ে দেবে। কিন্তু রাম লক্ষ্মণ কি করে? লক্ষাধিক বানরের একটা বাহিনী, বানর বাহিনী, ওই যে বন, ভারতের যে বন ছিল পঞ্চবটি বন, সেখানকার লক্ষাধিক বানরের একটা বাহিনী তৈরি করে
এই ভারত মহাসাগর পাড়ি দিয়ে লঙ্কা নগরী আক্রমণ করে। এবং রামের সেনাপতির নাম কি ছিল? সেনাপতির নাম ছিল হনুমান, সুগ্রীব, আর মন্ত্রীর নাম ছিল নল। রামের যে বাহিনী, এই রাম বাহিনীর সেনাপতিকে সুগ্রীব, হনুমান সুগ্রীব, আর রামের মন্ত্রীকে রাম বাহিনীর নল নামক একজন বানর। তো যাই হোক, এরা সিংহল দ্বীপ আক্রমণ করে। তো সিংহলে আক্রমণ করলে সিংহলে যুদ্ধ শুরু হয়। রাবণের যুদ্ধের প্রস্তুতি ওরকম ছিল না, কিন্তু যেহেতু রাম আর লক্ষ্মণ আক্রমণ করেছে, কাজে যুদ্ধ করতে হবে। তো রাবণ প্রথমে যুদ্ধে পাঠায় কাকে? তার ভাই কুম্ভকর্ণ আর পুত্র বীরবাহু। ভালো করে শুনবেন, রাবণ প্রথমে যুদ্ধে পাঠায় কাকে? রাম লক্ষ্মণের বিরুদ্ধে প্রথমে যুদ্ধে পাঠায় তার ভাই কুম্ভকর্ণ। এই কুম্ভকর্ণ কে 6 মাস ঘুমায় আর 6 মাস খায়, বিশাল দৈত্যাকার দেহ, 6 মাস খায় শুধু, আর বাকি 6 মাস ঘুমায়। যখন ঘুমায় তখন আর উঠে না, যে এরকম। তার নাম কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের নিদ্রা, বাগধারা, কুম্ভকর্ণের নিদ্রা, যে যার ঘুম সহজে ভাঙে না। তো যাই হোক, বীরবাহুকে যুদ্ধ পাঠানো হলো, কুম্ভকর্ণকে। প্রচণ্ড যুদ্ধ হলো, কিন্তু প্রচণ্ড যুদ্ধ করে কুম্ভকর্ণ এবং বীরবাহু রাম লক্ষ্মণের সাথে যুদ্ধ করে পরাজিত হলো, নিহত হলো। বীরবাহুর মৃত্যু ঘটলো, কুম্ভকর্ণের মৃত্যু ঘটলো। এবার যুদ্ধক্ষেত্র হচ্ছে লঙ্কার সীমান্তে। আপনারা নিশ্চয় ট্রয় মুভি দেখেছেন, ট্রয়। গ্রিক আর ট্রয়ের যুদ্ধ কোথায় হয়েছে? যুদ্ধ সবসময় কি সীমান্তবর্তী এলাকায় হয়। জি, তো সীমান্ত যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের পরে দূত খবর নিয়ে আসছে, যুদ্ধের দূত এসে খবর দিচ্ছে রাবণকে। কার খবর? বীরবাহুর মৃত্যুর খবর। এবার বীরবাহু বলছে, নিশার স্বপন সম তোরে 12 তারে দূত। নিশার স্বপন সম তোরে 12 তারে দূত। তোরে দূত তোরে 12টা, তোরে খবর আমার কাছে কি? নিশার স্বপন সম। বীরবাহু মারা গেছে, এই মৃত্যুর খবর যখন দূত রাবণকে দিচ্ছে প্রাসাদের মধ্যে, রাবণ তখন এই দুঃসংবাদ শুনে বলছে, নিশার স্বপন সম তোরে 12 তারে দূত। তো বীরবাহু মারা গেলে রাবণের ক্রন্দন, কান্না, কষ্ট, হাহাকার, এর মধ্য দিয়ে কিন্তু মেঘনাদ বধ কাব্যের কাহিনী শুরু। মেঘনাদ বধ কাব্যের কাহিনী শুরু কোথায়? দূত এসে কি করছে? রাক্ষসরাজ রাবণকে বীরবাহুর মৃত্যুর খবর দিচ্ছে। এই বীরবাহুর মৃত্যুর সংবাদ শ্রবণের মধ্য দিয়ে মেঘনাদ বধ কাব্যের কাহিনী শুরু। যাই হোক, বীরবাহুর মৃত্যু ঘটলো। এবার রাবণ অনেক হাহাকার হাহুতাশ করে এবার যুদ্ধে পাঠাবে কাকে? যুদ্ধে পাঠাবে সেনাপতি করতে হবে। সেনাপতি তো কুম্ভকর্ণ, বীরবাহু মারা গেছে। এইবার রাবণ যুদ্ধের সেনাপতি করে কাকে পাঠালো? আরেক পুত্র মেঘনাদ। রাবণের আরেক পুত্র মেঘনাদ। এই মেঘনাদ হচ্ছে অজেয় বীর। মেঘনাদকে কি বলা হয়? অজেয় বীর, যে বীরকে পৃথিবীতে কেউ হারাতে পারেনি। লঙ্কার সবচেয়ে বড় বীর মেঘনাদ। শুধু লঙ্কার সবচেয়ে বড় বীর না, ভারতবর্ষের সবচেয়ে বড় বীর। শুধু ভারতবর্ষের না, গোটা পৃথিবীর সবচেয়ে বড় বীর। আর শুধু গোটা পৃথিবীর না, ত্রিলোকের বড় বীর। স্বর্গ, মর্ত, পাতাল। শুধু পৃথিবীর না, স্বর্গ, মর্ত, পাতালের বড় বীর। স্বর্গের দেবতারা মেঘনাদের কাছে যুদ্ধে হেরে গেছে। ছোটখাটো দেবতা না, দেবতাদের যে বস রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, সেও মেঘনাদের সাথে যুদ্ধ করে হেরে গেছে। ফলে মেঘনাদকে বলা হয় ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে মেঘনাদের নাম হচ্ছে ইন্দ্রজিৎ। কেন? এই মেঘনাদ এমন অসীম সাহসী অজবীর যে দেবতাদের রাজা যে দেবরাজ ইন্দ্র, তাকেও মেঘনাদ যুদ্ধ করে পরাজিত করেছে। ফলে মেঘনাদকে বলা হয় অরিন্দম, মেঘনাদকে বলা হয় ইন্দ্রজিৎ, মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী। মেঘনাদের অনেক উপাধি, এত বড় বীর। অরিন্দম, অরিকে সহজে দমন করতে পারে। শত্রুকে দমন করা মেঘনাদের জন্য 1-2 ব্যাপার। বাসব বিজয়ী মানে স্বর্গের দেবতাদেরকেও হারিয়ে দেয়। আর ইন্দ্রজিৎ, ইন্দ্রকে হারিয়ে দিয়েছে, ইন্দ্রের উপর সে জয়লাভ করেছে। এত বড় বীর, এই এত বড় বীরকে প্রথমে কেন যুদ্ধে পাঠায়নি? যে বীরকে পৃথিবীর কোনো মানুষ না, স্বর্গের দেবতারা হারাতে পারবে না, তারপরে কি পাতালের যে রাক্ষস তারা হারাতে পারবে না। এত বড় বীর মেঘনাদ, প্রথমে তো তাকে যুদ্ধে পাঠানো। তো দুটো কারণ ছিল। একটি হচ্ছে যে রাবণ ভেবেছিল যে এই রাম লক্ষ্মণের যে বানর বাহিনী,
এর জন্য বীরবাহ আর কুম্ভকর্ণ যথেষ্ট। কাজে মেঘনাদের মতো এত বড় অস্ত্র ব্যবহার করে লাভ কি? আর আরেকটি মুখ্য কারণ ছিল যে মেঘনাদ কে, মেঘনাদ তখন আসলে সদ্য বিবাহিত, মানে এই যুদ্ধটা তো পূর্ব পরিকল্পনা, হঠাৎ করে। মেঘনাদের নতুন বিয়ে হয়েছে, মেঘনাদের স্ত্রীর নাম কি? প্রমীলা। খুব গুরুত্বপূর্ণ তথ্য, মেঘনাদের স্ত্রীর নাম কি? প্রমীলা, প্রমীলা দেবী। জি, মেঘনাদের নতুন বিয়ে হয়েছে। মেঘনাদ তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে প্রমোদ বিহারে আছে নন্দন কাননে। কোথায় আছে? নন্দন কানন, একটা জায়গা, যে একটা বাগানে, আমরা যাকে হানিমুন বলি। মেঘনাদ তার স্ত্রী প্রমীলার সাথে নন্দন কাননে বিবাহ পরবর্তী প্রমোদ ভ্রমণে ছিল আর কি। তো কাজেই তাকে আর ডিস্টার্ব করতে চাওয়া হয়নি, সঙ্গত কারণে বীরবাহ আর কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠানো হয়েছে। যখন বীরবাহ মারা গেল, কুম্ভকর্ণ মারা গেল, এবার মেঘনাদকে যুদ্ধে সেনাপতিত্বে বরণ করা হলো এবং মেঘনাদকে যুদ্ধে পাঠানো হবে। কিন্তু মেঘনাদ যেখানে আছে সেখানে যখন খবর পাঠানো হলো, তো মেঘনাদ তার স্ত্রী প্রমীলাকে বলছে, প্রমীলা, তোমার সাথে আমি এই সুখের সময়, এই আনন্দের সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমাকে দেখে খবর পাঠিয়েছে যে লঙ্কা আক্রান্ত হয়েছে। আমার না গেলেও না, কিন্তু আবার আমরা যদি চলে যাই তাহলে তো আমাদের মধুর সময়টা নষ্ট হবে, হানিমুন পিরিয়ডটা নষ্ট হয়ে যাবে। কাজে তুমি এই নন্দন কাননে থাকো, সখীদের সাথে ফুলের ঘ্রাণ নাও, মধু খাও, প্রজাপতি ধরো, আর আমি লঙ্কা নগরীতে যাব, 2.5 দিন পরে ফিরে আসবো। 2.5 দিন কেন? যাবো একদিন, লঙ্কা নগরীতে যাবো, 1 দিন লাগবে যেতে ওই দ্বীপ থেকে আর কি। যাবো 1 দিন, আসবো 1 দিন, আর যুদ্ধ করবো অর্ধেক দিন। 2.5 দিন সময় নিল প্রমীলার কাছ থেকে। প্রমীলাকে সেই বনে থাকতে বললো। এত বড় বীর যে রাম লক্ষণ তার কাছে কি 1-2 পানি শুনি ব্যাপার, খালি যাবে আর আসবে। বলছে যাইতে 1 দিন আর আসবো 1 দিন, আর যুদ্ধ করবো 1/2 দিন। এই 2.5 দিন টাইম তুমি আমাকে দাও, তুমি এখানেই থাকো। চলে গেলে তো হানিমুন শেষ, কাজে যাওয়া যাবে না, তুমি বাগানেই থাকো। আমি যুদ্ধ থেকে ফিরে এসে কি করছি, আবার আমাদের এই মধু জামিনী চলবে আর কি। এই বলে মেঘনাদ ওই বাগান থেকে, ওই বন থেকে, নন্দন কানন থেকে চলে গেল লঙ্কায়। লঙ্কায় গিয়ে সে যুদ্ধের সাজ নিবে, ঠিক আছে, গোসল করলো, করে যুদ্ধ সজ্জা নিবে। তো যুদ্ধ সজ্জা নেওয়ার আগে, অস্ত্র নেওয়ার আগে দেবতাদের কি পূজা করতে হবে, যজ্ঞ করতে হবে। যজ্ঞ বোঝেন? যে যজ্ঞ হচ্ছে বড় আকারের বিশাল পূজার আয়োজনকে বলা হয় যজ্ঞ। তো বড় বড় বীরেরা যুদ্ধে যাওয়ার আগে যজ্ঞ করত, অশ্বমেধ যজ্ঞ, অগ্নিযজ্ঞ, যে ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই আপনাদের বাহুবলীর কথা মনে আছে। বাহুবলী দেখবেন যখন যুদ্ধে যায়, যে 2 হিরো, 2 ভাই যুদ্ধে যাওয়ার আগে কি করে দেখবেন, বিশাল একটা মোষ, তাই না, ভাল্লাল কি করে, ভাল্লাল দিয়ে বিশাল মোষটা বলি দেয়। এটা হচ্ছে যজ্ঞ। আর আমাদের যে হিরো বাহুবলী, সে মোষ বলি দেয় না, কি করে, নিজের হাতের রক্ত দেয়। মোট কথা দেবদেবীকে রক্ত দিয়ে খুশি করা, দেবতাকে খুশি করলে কি হবে, দেবতারা তাদের পক্ষে থাকবে, ফলে যুদ্ধ জটে সহজ হবে। তো মেঘনাদ যজ্ঞ করতে বসেছিল লঙ্কা নগরীর একটি রাজকীয় গভীর গোপন যজ্ঞাগার। সে জায়গাটির নাম কি? নিকুম্ভিলা যজ্ঞাগার। জি, তাহলে মেঘনাদ কোথায় যজ্ঞ করছিল? লঙ্কার বা রক্ষপুরীর রাজকীয় রাজ যজ্ঞাগার। সে যজ্ঞাগারটির নাম হচ্ছে নিকুম্ভিলা, নিকুম্ভিলা যজ্ঞাগার। তো নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ যজ্ঞ করছে। কার যজ্ঞ করছে? কার? অগ্নি দেবতার। অগ্নি দেবতা, হ্যাঁ, অগ্নি দেবতা বৈশ্বানর। দেবতার নাম কি? বৈশ্বানর। জি, সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ যজ্ঞ করছিল। কার? কোন দেবতার? মেঘনাদের ইষ্ট দেবতাকে বৈশ্বানর, অগ্নিদেব বৈশ্বানরের যজ্ঞ করছিল। যজ্ঞ করে দেবতাকে খুশি, যজ্ঞ মানে বিশাল আকারের আয়োজিত পূজা। সে যজ্ঞটা করে দেবতাকে খুশি করে কি করবে, সে অস্ত্রাগারে যাবে। এইবার অস্ত্রাগারে গিয়ে অস্ত্র নিবে। আর এইবার যদি অস্ত্র নেয় তাহলে আর তাকে কেউ পরাজিত করতে পারবে না। রাম লক্ষণ তো চুনোপুটি, পৃথিবীর সব দেবতারাও যদি আসে তবে মেঘনাদকে হারাতে পারবে না। মেঘনাদ
এই খবর চলে গেল রাম লক্ষ্মণের কাছে, নিয়ে গেল কে? মেঘনাদের চাচা, রাবণের ভাই, ঘরের শত্রু বিভীষণ। এই খবরটা নিয়ে গেল রাম লক্ষ্মণের কাছে কে? বিভীষণ। বিভীষণ যাকে বলে ঘরের শত্রু। বিভীষণকে বলল যে তোমাদের যুদ্ধে জয়ের কোনো আশা নাই, মেঘনাদ যদি যুদ্ধে আসে তাহলে যুদ্ধ জয়ের কোনো আশা নাই, কাজে যুদ্ধ জয়ের আশা ত্যাগ করে মায়ের ছেলে মায়ের বুকে ফিরে যাও, রাম লক্ষ্মণকে বলল। কিন্তু রাম লক্ষ্মণ সীতাকে রেখে কেমন করে যাবে? পরামর্শ সবাই বসলো যে তাহলে, এবং তারাও জানতো মেঘনাদ সম্পর্কে, তারাও জানতো মেঘনাদ কি অজেয় বীর, ইন্দ্রকে পরাজিত করেছে এবং কত অমিত শক্তি, অমর অজেয় বীর। তারা পরামর্শ কি করা যায়, তাহলে এখন কি করা যাবে? কোনো কি পথ নেই? পরামর্শ সভায় কেউই কোনো মত দিতে পারলো না। বিভীষণ তখন বলে যে একটি বুদ্ধি আছে, মেঘনাদকে হত্যার একটি বুদ্ধি আছে। একটি কি বলছে? মেঘনাদকে যদি একবার মেঘনাদ যুদ্ধে চলে আসে, মেঘনাদ যদি একবার যুদ্ধক্ষেত্রে চলে আসে তাহলে মেঘনাদকে হারানো যাবে না, তাহলে যুদ্ধে আসার আগে মেরে ফেলতে হবে। মেঘনাদ যদি একবার অস্ত্র হাতে নিয়ে নেয় আর যদি যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হয় তাহলে মেঘনাদকে পৃথিবীর কেউ না, স্বর্গের মর্তের সবাই একসঙ্গে হলেও হারাতে পারবে না। তো যুদ্ধে আসার আগে মেরে ফেলতে হবে। যুদ্ধে আসার আগে, তো যুদ্ধে আসার আগেই মানে কি? অস্ত্র হাতে নেওয়ার আগেই। তো সে তো আছে যজ্ঞাগারে, এই যজ্ঞাগার থেকে তো ঢুকবে অস্ত্রাগারে। তো এর মধ্যে তার কাছে যাওয়া কিভাবে সম্ভব আর তাকে হত্যা করা সম্ভব কিভাবে? এবার দেবতাদের শরণাপন্ন দেবতা ইন্দ্র রাম লক্ষ্মণের পক্ষে, মেঘনাদের বিপক্ষে। কেন? মেঘনাদ যে তাকে হারিয়েছে, যে মেঘনাদ যেহেতু তাকে পরাজিত করেছে, কাজে ইন্দ্র চায় যে বাই হুক অর বাই ক্রুক মেঘনাদ পরাজিত হোক। ফলে ইন্দ্রের পরামর্শে মায়াদেবীর সহায়তায় লক্ষ্মণকে ইনভিজিবল করে দেওয়া হলো, বাতাসের বেগ দেওয়া হলো লক্ষ্মণ আর বিভীষণকে। বিভীষণ পথ দেখিয়ে লক্ষ্মণকে নিয়ে এলো কোথায়? নিকুম্ভিলা যজ্ঞাগারে। এবং এই যজ্ঞাগারের ঢুকে নিরস্ত্র মেঘনাদকে কি? মেঘনাদ যজ্ঞ করছে, যজ্ঞাগারে বসেছে যজ্ঞ করতে। হঠাৎ করে দরজা খুলে গেল, যজ্ঞাগারের দরজা খুলে গেল, মেঘনাদের ধ্যান ভেঙে গেল। মেঘনাদ খুবই স্তম্ভিত হলো, আশ্চর্য হলো, কারণ এই সময় তো যজ্ঞাগারে কেউ আসবে না, বুঝতে পারলেন? কারণ রাজ পরিবারের সবাই জানে যে যজ্ঞাগারে যুবরাজ যজ্ঞ করছে, ধ্যান করছে, ডিস্টার্ব করা যাবে না, সে যজ্ঞাগার থেকে একাই বের হবে যজ্ঞ শেষ হলে, এবং সে অস্ত্রাগারে যাবে, কাজে তাকে কেউ বিরক্ত করবে না। কেন দরজা খুললো? কোনো জটিল কোনো পরিস্থিতি বা জরুরি কোনো খবর কিনা? মেঘনাদ ধ্যান ভেঙে তাকিয়ে দেখে লক্ষ্মণ দরজা খুলে দাঁত কেলায় হাসতেছে। তো মেঘনাদ আরো বিস্মিত হলো, আরো বিমূঢ় হলো। কেন? যে লক্ষ্মণ কেমন করে সেই সীমান্তবর্তী, অত দূর থেকে, সীমান্ত থেকে রাজপ্রাসাদের গভীর গোপন যজ্ঞাগারে ঢুকবে? লক্ষ্মণ আসবে বা কেমনে? আর এই যজ্ঞাগার চিনবে কেমনে? কারণ এই যজ্ঞাগার তো রাজ পরিবারের মানুষ ছাড়া আর কেউ চেনে না, এত গভীর গোপন রাজকীয় যজ্ঞাগার। খুব স্তম্ভিত, আশ্চর্য হলো, বুঝতে পারেন? বুঝলেন নাই? কেমনে সম্ভব? লক্ষণ কেমন করে? আমি যখন ধরেন যে স্বাভাবিক পিরিয়ড ছিল, তা আমি তো সকালে ব্যাচ পড়াতাম। জানেন যে কলেজ আমার হয়তো 9টায় বা 8:30টায়, তো আমি 7টা থেকে একটা ব্যাচ পড়াই, ইন্টারে একটা ব্যাচ পড়াই 7টা থেকে 8টা পর্যন্ত পড়িয়ে তারপর আমি হয়তো একটু রেডি হয়ে কলেজ যাই। তো 7টার সময় একটু ঘুমিয়ে থাকি, 6:30 পৌনে 7টার দিকে কোনো ছাত্র এসে কলিং বেল চাপলে আমি প্রথম যে আসে কলিং বেল চাপ দেয়, তখন আমি দরজাটা খুলে দিয়ে ওরা ঢুকে এই ফাঁকে আমি একটু ব্রাশ ট্রাশ করে রেডি হই। একদিন ঘুমিয়ে আসে, কলিং বেল চেপেছে, দরজা খুলে দেখি আলিয়া ভাট দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেখি আলিয়া ভাট। তো আলিয়া ভাটকে দেখে তো আমি আলিয়া ভাটকে দেখে কি আমার বিশ্বাস হবে? আমি এরকম, কারণ আলিয়া ভাট আমার দরজায় কেন? আলিয়া ভাট তো আমার দরজায় আসবে। আলিয়া ভাট যদি আসে তাহলে আসবে কি শাফিক খানের দরজায়, নাহলে হিরো আলমের দরজায়, নাহলে অনন্ত জলিলের দরজায়। অনন্ত জলিলের কাছে তো আসবে না, তাই না ভাই? আলিয়া ভাট যদি আসেই তাহলে কার দরজায় যাবে? হয় শাফিক খানের দরজায়, নাহলে হিরো আলমের দরজায়, নাহলে অনন্ত জলিলের দরজায়। অনন্ত জুয়েলের দরজায় তো আসার কথা না।
তাহলে স্তম্ভিত হব না, আমি বিস্মিত হব না, বিস্মিত স্তম্ভিত হয়ে বারবার চোখ মুখ কসলায় তাকাচ্ছি। কিছুক্ষণ পর তাকায় দেখি যে না, আলিয়া ভাট না, আলিয়া খাতুন। যাকে আলিয়া ভাট মনে করেছি ঘুম থেকে উঠে, এটা আসলে আলিয়া ভাট না, আলিয়া কি খাতুন। পোশাক আশাক একটু ছোটখাটো সাইজের পরেছে, আমি ঘুম থেকে উঠে দেখে আলিয়া ভাটের মতোই লাগছে আর কি, কিন্তু আলিয়া খাতুন। যাই হোক, আলিয়া খাতুনকে কি আর করি, বকাঝকা দিয়ে গেট খুলে ভিতরে ঢুকে বসতে দিলাম। আমি এই ফাঁকে রেডি হয়ে এসে পরে প্রাইভেট পড়ালাম। তো আলিয়া ভাট যদি আমার গেটে আসেও, তাহলে আমার বিশ্বাস হওয়ার কথা না যে আলিয়া ভাট কেমনে আমার দরজা চিনবে, আমার কাছে আসবে। কাজে নিকুম্ভিলা যজ্ঞাগারে কেমন করে লক্ষণ আসবে, কিভাবে আসবে, কিভাবে পৌঁছাবে, এবং সে যজ্ঞাগার চিনবে কেমন করে, এটা মেঘনাদ স্তম্ভিত, বিস্মিত, বিমূঢ় হয়ে গেল। তারপর একটু ভালো করে লক্ষ্য করে দেখে যে লক্ষণের পিছনে তার চাচা বিভীষণ, তার চাচা, আপন চাচা বিভীষণ দাঁত কেলায় আসতেছে। এইবারে চাচা বিভীষণকে দেখে সে বুঝতে পারলো, তার কিছুটা হুঁশ ফিরল যে না, তাহলে হতেও পারে, কারণ এই বেটা চাচা যে রাজাকার আগে থেকে জানতো। কাজে নিশ্চয়ই চাচার মধ্যে কোনো কেরামতি আছে। চাচাই হয়তো কি করেছে, পথ দেখে নিয়ে এসেছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এতক্ষণে অরিন্দম, অরিন্দম কে, মেঘনাদ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, হাই তাত, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হাই তাত, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, শূলি শম্ভুনি কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, চণ্ডালে বসাওয়ানি রাজর আলোয়। কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি। পিতৃতুল্য ছাড়ুদার যাব অস্ত্রাগার, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। মেঘনাদ তার চাচা বিভীষণকে উদ্দেশ্য করে বলছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হাই তাত, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, শূলি শম্ভুনি কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়ুদার যাব অস্ত্রাগার, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। তো যাই হোক, অনেক অনুনয় বিনয় করলো তার চাচা বিভীষণকে, কিন্তু বিভীষণ কোনো কথা শুনলো না। বুঝতে পারলেন, বিভীষণ বলল যে না, হবে না। রাঘব দাস আমি, কি প্রকারে তার বিপক্ষে করিব কাজ, রক্ষিত অনুরোধ। কোনোভাবেই বিভীষণ রাজি হলো না। এক সময় লক্ষণকে অনুরোধ করলো, লক্ষণ রাজি হলো না। লক্ষণ বলল, মারি ওরি পারিজ কৌশলে। লক্ষণ কি বলছে, মারি ওরি পারিজ কৌশলে, আমি যেমন কৌশলে পারি তেমন করে শত্রুকে মারবো। মেঘনাদ বলল, সেটা কি হয়, তুমি না বীরের পুত্র, তুমি না রাজবংশের সন্তান, এসো আমরা যুদ্ধ করি। জয়লাভ করার অধিকার কার, যে বীর তার। জয়লাভ করার অধিকার হচ্ছে যে বীর তার। কাজে আসো আমরা যুদ্ধ করে, যে জয়লাভ করবে সে জয়ী হবে। লক্ষণ বলল না, মারি উরি পারিজ কৌশলে। বুঝতে পারলেন তো? যাই হোক, লক্ষণ নিরস্ত্র মেঘনাদকে নিকুম্ভিলা যজ্ঞাগারে বধ করলো, করে চলে গেল। এবং এইখানে মাইকেল মধুসূদন দত্ত কেন রাবণের দিকে, কেন মেঘনাদের দিকে, রাম লক্ষণের দিকে কেন না, এইখানে যুক্তিবাদী, এইখানে সাধনিক। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু রাম লক্ষণের পক্ষে না, কার পক্ষে, রাবণের পক্ষে, মেঘনাদের পক্ষে। কেন, এইখানে যুক্তিবাদ, এইখানে আধুনিকতা। বলে যে রাম লক্ষণ আসলে কি, ভীরু, কাপুরুষ, চোর, ইতর, তস্কর। 114 জায়গায় গালি দিয়েছে মেঘনাদ, 114 জায়গায় রামকে গালি দিয়েছে মাইকেল মধুসূদন দত্ত জি। মাইকেলের মতে রাম হচ্ছে কি, ইতর, তস্কর, চোর, ভীরু, কাপুরুষ।
জি, আরো অনেক কুৎসিত গালি আছে রামকে দিয়েছে মাইকেল। মাইকেল মনে করে যে রাম লক্ষণ যা করেছে সেটি ভালো কাজ করেনি, খারাপ কাজ করেছে, কাপুরুষের কাজ করেছে। কাজে কাপুরুষ কখনো হিরো হতে পারে না, কাপুরুষ কখনো হিরো হতে পারে না। হিরোকে যার ভিতরে কি বীরত্ব আছে। নিরস্ত্র মেঘনাদকে হত্যা করেছে লক্ষণ রামের পরামর্শে। এইখানেই মাইকেল মধুসূদন দত্তের কি ঘোর আপত্তি। মাইকেল রাম লক্ষণকে বীর বলে স্বীকার করতে চান না। মাইকেলের মতে প্রকৃত বীরকে, প্রকৃত বীর হচ্ছে রাবণ, প্রকৃত বীর হচ্ছে মেঘনাদ। জি, তো যাই হোক, মেঘনাদকে হত্যা করে রাম লক্ষণ চলে গেল। এইবার যখন চলে গেল, মনভোলা পণ্ডিত, স্যার বিভীষণ নাকি তৎকালীন জ্ঞানীদের অন্যতম ছিল, তাহলে নিজের বংশের বিপক্ষে গেল। আচ্ছা, বিভিন্ন স্বার্থ কি ছিল? আচ্ছা, ভালো, অনেক মনভোলা পণ্ডিত, জি আমার ব্যাচের শিক্ষার্থী মনভোলা পণ্ডিত। এই মনভোলা পণ্ডিত লিখলো যে স্যার বিভীষণ নাকি অনেক জ্ঞানী ছিল, জ্ঞানীদের মধ্যে অন্যতম, কেন সে রাবণের বিপক্ষে, বংশের বিপক্ষে গেল। গুড। আরেকটি প্রশ্ন শামীম সুলতান কি করেছেন? না, আনামুল হক করেছেন, বিভীষণের স্বার্থ কি ছিল? মণিশঙ্কর বলছেন সেটা ধর্মীয় তাত্ত্বিক বিষয়। জি, আচ্ছা, ঠিকই বলেছেন যে কেন গেল, রামায়ণে এর একটা তাত্ত্বিক বিষয় আছে। কেন গেল এর একটা কি তাত্ত্বিক বিষয় আছে, ধর্মীয় বিষয় আছে, ঠিক আছে। আর আমি যদি ধর্মীয় বিষয় না যাই, এমনি সাহিত্যিক মাইকেলের যুক্তিটা জানতে চান, আমি আবার বলছি, আমরা যখন রামায়ণ পড়াবো তখন কেন বিভীষণ গেল, বিভীষণে যাওয়ার পিছনে কি ধর্মীয় যুক্তি বা তত্ত্ব আছে। আমরা যেহেতু ধর্ম পড়াচ্ছি না, আমি মেঘনাদ বধ পড়াচ্ছি, তো মেঘনাদ বধ যদি অনুযায়ী জানতে চান মাইকেলের দৃষ্টিতে বিভীষণ কেন গেল, খুবই সিম্পল। জি, রাজনৈতিক কারণ হচ্ছে যে বিভীষণ গেল এই জন্য যে রাম বলছে যে রাম লক্ষণ হচ্ছে পুণ্যের পক্ষে আর রাবণ হচ্ছে খারাপ পক্ষে, অসৎ পক্ষে। রাম লক্ষণ কি ভালো আর বিভীষণ কি খারাপ? কেন বিভীষণ খারাপ? বিভীষণ খারাপ না, রাবণ খারাপ। রাম রাবণের যুদ্ধে বিভীষণ কেন রাবণের পক্ষ নিল? রাম রাবণের যুদ্ধে বিভীষণ কেন রামের পক্ষ নিল? এই জন্য যে বিভীষণের মতে কি, বিভীষণের মতে রাবণ হচ্ছে খারাপ, দুষ্টু, আর রাম হচ্ছে পূর্ণ ভালো পক্ষে। কেন রাবণ খারাপ? রাবণ একটা পাপ করেছে, মহাপাপ। কি মহাপাপ? পরস্ত্রী হরণ। পরস্ত্রী হরণ, জি, রাবণ একটি মহাপাপ করেছে, এত বড় পাপ করেছে যার পক্ষে থাকা যাবে না। কারণ মহাপাপটা কি? পরস্ত্রী হরণ। মানে বুঝতে পারলেন, শাস্ত্র মতে হিন্দু পরস্ত্রী হরণ এটা মহাপাপ। পরকন্যা হরণও পাপ। আবার ভাবিয়েন না যে স্যার পরকন্যা হরণ কি তাহলে পাপ না? পরকন্যা হরণ পাপ, কিন্তু ছোটখাটো পাপ যার প্রায়শ্চিত্ত আছে। মাফসাপ চাইলে, হাতে পায়ে ধরলে, গোবর গোলা টোলা খাইলে, ব্রাহ্মণদেরকে কিছু হাদিয়া মাদিয়া দিলে পরকন্যা হরণের প্রায়শ্চিত্ত আছে। কিন্তু পর স্ত্রী হরণ, অন্যের স্ত্রীকে হরণ করা শাস্ত্রে কি মহাপাপ। আর এই পাপটা করেছে কে? রাবণ। সীতার তো কোনো অপরাধ করে না, অপরাধ করেছে লক্ষণ, রাম, তাদেরকে ধরে নিয়ে আসো, কিন্তু ধরে নিয়ে এসছে কাকে? সীতাকে। কাজে পবিত্র সীতাকে হরণ করে, পরের স্ত্রীকে হরণ করে রাবণ একটি মহাপাপ করেছে। এই পাপের ফলে বিভীষণ মনে করেছে এত বড় পাপ করেছে, কাজে এই পাপীর পক্ষে রাবণ, পাপীর পক্ষে কুম্ভকর্ণ, বিভীষণ থাকবে না। বিভীষণ কার পক্ষে যাবে? জি, ভালো মানুষদের পক্ষে, রাম লক্ষণের পক্ষে। আরেকটি রাজনৈতিক কারণ আছে, ধর্মীয় কারণ। রাজনৈতিক কারণ কি? রাজনৈতিক কারণ হচ্ছে যে রাবণ যদি পরাজিত হয়, রাবণের পুত্র যদি বীরবাহু বা মেঘনাদ পরাজিত হয়, তাহলে এই লঙ্কার পরবর্তী রাজা কে হবে? বিভীষণ। রাজনৈতিক কারণ বোঝেন? রাবণ যদি পরাজিত হয়, বীরবাহু মেঘনাদ যদি মারা যায়, তাহলে এই রাজ্যের পরবর্তী রাজা কে হবে? বিভীষণ। রাজনৈতিক কারণ। আর ধর্মীয় কারণ তো আপনাদের বোঝালাম। জি, তো যাই হোক, এর পূর্বে এর একটু আগের ঘটনা বলে, ওই যে প্রমীলা একটু একটা জায়গায় ছাড়া পড়েছে, বিশেষের জন্য একটু জরুরি একটা জায়গা মনে লাগবে আমাদের। ওই যে প্রমীলাকে যখন রেখে মেঘনাদ চলে এলো লঙ্কা নগরীতে যুদ্ধ করার জন্য, যখন চলে এলো যুদ্ধে যাওয়ার জন্য,
প্রমীলা তখন কি করলো, 2.5 দিনের সময় দিয়ে গেছে প্রমীলাকে, কিন্তু 1-2 ঘন্টা 2.5 ঘন্টা পরে প্রমীলার আর ভালো লাগে না। 2.5 দিন না, 2.5 ঘন্টা পরে প্রমীলার আর ভালো লাগে না। নতুন বউ স্বামীকে ছাড়া কিছু ভালো লাগে না। যে পুরাতন বউ হলে স্বামী ভালো লাগে না, আক্কাস ভালো লাগে, প্রতিবেশী আক্কাস ভাইয়া। নতুন বউ যে 6 মাস 1 বছর, স্বামী বাদ দিয়ে সালমান খান যদি আসে, রিয়াজ যদি আসে, জুয়েল কিবরিয়া যদি যায়, বেল নাই। নতুন বউয়ের প্রথম 6 মাস 1 বছর স্বামী ছাড়া এমন একটা ঘরের মধ্যে থাকে যে স্বামী ছাড়া দুনিয়ার আর কিছু ভালো লাগে না। 2 বছর পরের চিত্রটা ভিন্ন। কাজে নতুন বিবাহিতা প্রমীলার 2.5 ঘন্টা পরে কি আর ভালো লাগছে না। ওই ফুলের বাগান, ওই প্রজাপতি, ওই মধু সখীরা তার কাছে কি বিষবৎ শিখছে। এবার প্রমীলা বললো যে আমি আর থাকবো না সখী, আমার প্রাণনাথ মেঘনাথকে ছাড়া আমি থাকতে পারবো না, চল আমরা লঙ্কায় যাই। লঙ্কায় চলে যাব। বাসন্তী ছিল প্রমীলার সখী, বাসন্তী বলল যে না, যাওয়া যাবে না সখী, কারণ লঙ্কা নগরীর চারিদিকে কি শত্রু সৈন্য রামের বাহিনী ঘিরে আছে, যে আমরা যদি লঙ্কায় ঢুকতে চাই তাহলে আমাদেরকে হয়তো বন্দি করে ফেলবে। লঙ্কা নগরীর চারপাশে কি শত্রু সৈন্য রামের সৈন্যরা বা রামের বাহিনী ঘিরে রেখেছে। কাজে আমরা লঙ্কায় ঢুকতে গেলে কি হবে, লঙ্কায় ঢুকতে গেলে আমরা আক্রান্ত হতে পারে, আমাদের বন্দি করতে পারে। কাজেই লঙ্কায় প্রবেশ করা বিপজ্জনক। এইবার প্রমীলা বলছে, কি কহিলি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য সে রোধে তার গতি। দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই লাইনটা কমন পড়েছে না ভাইরা আমার? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে কমন পড়েছে। কারকের ক্লাসে কমন পড়ার কথা যে, কিন্তু সাহিত্যে আসবে কার উক্তি, কোন কাব্যের উক্তি, কার উক্তি, কাকে বলেছিল, কে বলেছিল। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে কার উক্তি, প্রমীলার। এখানে রাঘবকে রাম, ভিখারি কেন, রামকে তুচ্ছ করেছে। প্রমীলা তার স্বামীর শত্রু রামকে কি করেছে, তুচ্ছতা ছিল করে। আমরা রেগে গেলে বলি না, শালা ফকিন্নির বাচ্চা, আমার সাথে মাস্তানি করিস, চিনিসবে আমাকে। তো প্রমীলা তার স্বামী মেঘনাদের যে শত্রু রাম, তাকে কি করছে, তুচ্ছ করে বলছে ভিখারি রাঘব। রাঘবকে রাম, কেন রামকে রাঘব বলা হয়েছে, রাম রঘু বংশে জন্মেছিলেন। রামের বংশের নাম কি, রঘু। রাম রঘু বংশের সন্তান বলে রামকে বলা হয় রাঘব। তো প্রমীলা দেবী বলছে যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, ওই ভিখারির বাচ্চা ফকিন্নির বাচ্চা রামকে আমি কি ভয় পাই। বুঝতে পারলেন কাকে বলছে, তার সখী বাসন্তীকে লক্ষ্য করে বলছে, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য সে রোধে তার গতি। বুঝেন, বাংলা বোঝেন না, বাংলা বোঝেন না, ইংরেজিও বোঝেন না, বোঝেন খালি হিন্দি। হাম তুমসে প্যার করেঙ্গা, হাম দিল দে সুকে সলম। হ্যাঁ জি। পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য সে রোধে তার গতি। পর্বতের গৃহ ছেড়ে, পর্বত ছেড়ে নদী যখন সাগরের কাছে মিলিত হবার জন্য বের হয়, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, পর্বতের গৃহ থেকে নদী যখন সিন্ধু সাগরে মিলিত হবার জন্য বের হয়, কার হেন সাধ্য সে রোধে তার গতি। কারো কি সাধ্য আছে নদীর গতি আটকায় রাখে? পর্বত থেকে নদী যখন সাগরের কাছে যাবে বলে বের হয়, তখন পৃথিবীর কেউ কি তাকে আটকে রাখতে পারে? বুঝেন নাই, স্বামীর কাছে যাবে প্রমীলা। এই স্বামীর কাছে যার এই যে টান, ওই যে কৃষ্ণের কাছে যার জন্য রাধার যে টান, কেউ কি আটকে রাখতে পারবে? দানব নন্দিনী আমি, দানব নন্দিনী, দানবের মেয়ে। প্রমীলা কোন বংশের মেয়ে? দানব বংশের মেয়ে। দানব নন্দিনী আমি, রক্ষকুলবধূ, রাক্ষস বংশের বউ। প্রমীলা দানব দৈত্য কুলের মেয়ে আর রাক্ষস বংশের বেটার বউ। আমার সাথে ফাজলামি। প্রমীলা বলছে দানব নন্দিনী আমি দানবের মেয়ে, রক্ষকুলবধূ, রাক্ষস বংশের বউ। রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী। রাবণের মতো প্রভাবশালী মানুষ আমার শ্বশুর, আর মেঘনাথের মতো অজেয় বীর আমার স্বামী। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। আমি
ভিখারি বাচ্চার রাঘব রামকে ভয় পায়। তো যাই হোক, এইভাবে কি করেছিল, প্রমীলা কারো কথা না শুনে লঙ্কা নগরীতে গিয়েছিল। প্রমীলার যে বীরত্ব বা সাহস, জি, লঙ্কা নগরীতে ঢুকেছিল। যদিও রাম লক্ষণ প্রমীলাকে কিছু বলেনি, কারণ স্ত্রীর গায়ে হাত দেওয়া রাম লক্ষণ পছন্দ করে না, জি। তো যাই হোক, এবার লক্ষণ যখন মেরে ফেললো নিকুম্ভিলার যজ্ঞাগারে, কাকে, মেঘনাথকে মেরে ফেলেছে, তো মেরে ফেলেছি আমরা, জি, মেরে ফেলে চলে গেল বাতাসের গতিতে, আবার চলে গেল বাতাসের গতিতে। মায়াদেবের অলক্ষ্যে ইনভিজিবল অশরীর হয়ে তারা এসেছে, মেরে ফেলে আবার অশরীর হয়ে চলে গেল, কেউ দেখতে পেল না। কিছুক্ষণ পরে যখন যুবরাজ যজ্ঞাগার থেকে বের হচ্ছে না, কিরে বের হয় না কেন, অস্ত্রাগারে যাবে, অস্ত্র নিবে, যুদ্ধে যাবে, যুদ্ধের প্রহর বয়ে যাচ্ছে, বের হচ্ছে না। এবার গিয়ে দেখে মরে পড়ে আছে বীরবাহু, কে, নিকুম্ভিলার যজ্ঞাগারে মরে আছে। ষষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যু ঘটেছে। কত স্বর্গে? ষষ্ঠ স্বর্গ, মনে রাখবেন। মেঘনাদ বধকে স্বর্গ কয়টি? 9টি স্বর্গ, মনে আছে তো? মেঘনাদ বধকে স্বর্গ কয়টি? স্বর্গ অধ্যায় কয়টি? আলহামদুলিল্লাহ, মেঘনাদ বধ কাব্যের স্বর্গ হচ্ছে 9টি, আর মেঘনাদের মৃত্যু ঘটেছে কততম স্বর্গে? ষষ্ঠ স্বর্গে। তো মেঘনাদের মৃত্যু যখন ঘটলো, দেখা যায় মেঘনাদ মরে গেছে। এবার রাবণ প্রচন্ড ক্রুদ্ধ হলো, ক্ষিপ্ত হলো। যুদ্ধে যাবে কি আর কেউ আছে? ভাই কুম্ভকর্ণ মারা গেছে, পুত্র বীরবাহু মারা গেছে, পুত্র মেঘনাদ মারা গেল, আর এক ভাই আছে বিভীষণ, সে তো রাজাকার। এবার রাবণ নিজেই কি, এইবার রাবণ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য এবং শপথ নিল। কি শপথ নিল? আমার পুত্রের হত্যাকারীকে না মেরে পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। আমার পুত্রের হত্যাকারীকে হত্যা না করে কি অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। মেঘনাদকে রেখে দিল, মেঘনাদের লাশটা রেখে দিল, এবং রাবণ শপথ নিল যে আমার পুত্রকে যে হত্যা করেছে তাকে হত্যা না করে আমি জল স্পর্শ করবো না এবং অন্ত্যেষ্টিক্রিয়া হবে না, করবো না। এবার রাবণ যুদ্ধসজ্জা নিল। রাবণ প্রচন্ড বিক্রমে যুদ্ধে গেল সেনাপতিত্ব করে, এবং এই প্রচন্ড বিক্রমে যুদ্ধ করে রাবণ কি করলো? লক্ষণকে মেরে ফেললো। রাবণ যুদ্ধে লক্ষণকে মেরে ফেললো। এইবার লক্ষণকে যখন মেরে ফেললো, এবার সবাই হাওয়া করে কাঁদতে লাগলো, রাম কাঁদতে লাগলো। তো রাবণ বললো যে ঠিক আছে, 2 উইকেটের মধ্যে 1 উইকেট ফেললাম, আর 1 উইকেট বাকি আছে। 2.5 দিন সময় দিল, যে 2.5 দিন একটু কান্নাকাটি করো, শোক। বড় কোনো বীর মারা গেলে, বড় যুদ্ধে দেখবেন বড় কোনো বীর মারা গেলে তার জন্য শোকের জন্য ছুটি দেওয়া হয়, জি। তো বললো লক্ষণ যেহেতু মারা গেছে, এর জন্য 2 দিন 2.5 দিন ছুটি, তোমরা কান্নাকাটি করো, এই ফাঁকে আমি একটু রেডি হয়ে যাই। 2 উইকেট ফেলতে হবে, রাম আর লক্ষণ। লক্ষণ উইকেট পড়ে গেল, রাম থাকলো। এইবার রাবণ লক্ষণকে মেরে ফেলে রাজপ্রাসাদে চলে গেল। সবাই হাহাকার করে কাঁদতে লাগলো। রাম কাঁদতে কাঁদতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা, যে আমার ছোট ভাই লক্ষণ মারা গেলে আমি পিতার কাছে কি করে মুখ দেখাবো, বংশের মুখ দেখাবো কি করে? আমার ভাই তো আমার জন্য এই বনবাসে এসছে, আসলে তার তো আসার কথা না। আমার ভাই কেন এসছে বনবাস? আমার জন্য, জীবন দিল আমার জন্য, আমার কেউ, এইভাবে কাঁদনাকাটি করতে লাগলো। এইবার ওই যে নল, মন্ত্রী নল, মনে আছে? মন্ত্রী, পরামর্শক মন্ত্রী নল, এই নল ছিল খুবই জ্ঞানী। এইবার নল লক্ষণের বললো যে হ্যাঁ, লক্ষণ মরে গেছে কিন্তু বাঁচবে, মরে গেলেও কি একবার বাঁচবে, কিন্তু এই বাঁচার পদ্ধতি জানে একমাত্র তোমার পিতা দশরথ। লক্ষণ মরে গেছে, কিন্তু মরা লক্ষণ একবার প্রাণ ফিরে পাবে, কিন্তু প্রাণ ফিরে পাওয়ার কৌশলটা জানে কে? দশরথ, পিতা দশরথ। তুমি দশরথের কাছে যাও, দ্রুত গিয়ে তার কাছ থেকে কি করো, এই বাঁচার কৌশলটা জেনে আসো। এইবার রাম মন্ত্র পড়ে চা করে চলে গেল দশরথের কাছে। দশরথ কোথায় আছে বলেন তো? দশরথ কোথায় আছে? কোথায়? অযোধ্যায়? না, অযোধ্যায় না। দশরথ এতদিনে মরে ভূত হয়ে, প্রেত হয়ে প্রেতপুরীতে চলে গেছে। এতদিনে দশরথ বেঁচে নাই, দশরথ মরে গেছে। মরে গিয়ে দশরথের স্থান কোথায় হয়েছে? প্রেতপুরীতে। এবার রাম মন্ত্র পড়ে পাতালপুরী তথা প্রেতপুরীতে চলে গেল।
চা করে। মহাকাব্যের কাহিনী মানে শুধু পৃথিবীর কাহিনী না, মহাকাব্যের কাহিনী মানে শুধু পৃথিবীর কাহিনী না, কিন্তু মনে আছে তো মহাকাব্যের কাহিনী মানে স্বর্গের কাহিনী, পৃথিবী মর্তের কাহিনী, পাতালের কাহিনী। তাহলে দশরথ কোথায়? মর্তে, পাতালপুরীতে। এবার রাম মন্ত্র পড়ে পাতালপুরীতে চলে গেল, চ করে মন্ত্র পড়ে চ করে পাতালে ঢুকে গেল। এবার পিতার সাথে কুশল বিনিময় করলো, করে বলল যে লক্ষণ মারা গেছে, যে তাকে বেঁচে তোলার নাকি ওষুধ আপনার জানা আছে, বলেন আমাকে। এইবার দশরথ বলে দিল যে হ্যাঁ, লক্ষণ মরে গেল, একবার বাঁচবে, কি করতে হবে? খুব সহজ একটি পদ্ধতি দিয়ে দিল, যে কি হিমালয় পাহাড়, হিমালয় পাহাড়, হিমালয় পর্বতের পাশে আছে বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতের পাশে আছে গন্ধমাদন পর্বত। বিশাল যে হিমালয়, হিমালয় পাহাড়ের পাশের পাহাড়টার নাম হচ্ছে কি বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত। আর বিন্ধ্য পর্বতের পাশে আছে গন্ধমাদন পর্বত। সে গন্ধমাদন পর্বতে আছে একটি লতা, যার নাম বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী বিশল্যকরণী। গন্ধমাদন পর্বতে কি আছে? বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী। সেই লতা নিয়ে এসে বেটে লক্ষণের ক্ষতস্থানে লাগিয়ে দিলে লক্ষণ বেঁচে উঠবে। কিন্তু সেটা আনতে হবে আজকে সূর্যাস্তের পূর্বে, আজকের সূর্যাস্তের পূর্বে সেটা আনতে হবে। এখন কোথায় হিমালয়? হিমালয়ের পাশের পাহাড় হচ্ছে কি বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতের পরের পাহাড়টার নাম হচ্ছে গন্ধমাদন। সেখানে গিয়ে নিয়ে আসতে হবে, এসে লাগিয়ে দিতে হবে আজকে সূর্যাস্তের পূর্বে। কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই তো মহাকবিদের কাজ। যে যাই হোক, রাম আবার করে পাতালপুরি থেকে উঠে আবার জায়গা মতো চলে এলো। এসে যখন বললো তো কেমন করে এটা আনা যাবে আজকে সূর্যাস্তের পূর্বে, এবার রাজি হলো একজনকে, সুগ্রীব। এই বেটা হনুমান সুগ্রীব, এই সুগ্রীবের এত ক্ষিপ্রতা যে সুগ্রীব কি লাফ দিয়ে এক লাফে হিমালয়ে চলে যেতে পারবে। সুগ্রীব বলল আমার 2.5 লাফ লাগবে। কত লাফ? 2.5 লাফ। 1 লাফে যাবে হিমালয়, এখান থেকে কি ইয়া রাম বলে 1 লাফ দিব, হ্যাঁ, ইয়া ভগবান বলে 1 লাফ দিলে হিমালয়, হিমালয় থেকে আরেক লাফ দিব বিন্ধ্য, আর বিন্ধ্য থেকে হাফ লাফ গন্ধমাদন। 2.5 লাফে চলে যাব, কাজে ব্যাপার না। ঠিক আছে, তাহলে যাও। এইবার হনুমান সুগ্রীব 2.5 লাফ দিল, 1 লাফে হিমালয়, হিমালয় থেকে আরেক লাফে বিন্ধ্য, বিন্ধ্য থেকে হাফ লাফে চলে গেল গন্ধমাদন। ওখানে গিয়ে কিন্তু ঝামেলা, লতা আর চেনে না। সুগ্রীব বিশল্যকরণী মৃত সঞ্জীবনী চেনে না। তাড়াহুড়া করে কেন এসছে? দ্রুত আসতে পারে, দ্রুত কি দ্রুত আসতে পারে, দ্রুত গতির বলে সে তাড়াহুড়া করে আনতে হবে বলে চলে এসেছে। কিন্তু আসলে বিশল্যকরণী লতা চিনে না। জঙ্গলে পাহাড়ে ঢুকে দেখে নানান জাতের লতা, কোনটা যে বিশল্যকরণী, কি করা যাবে? আনতে হবে দ্রুত, এত খোঁজার টাইমও নাই। এবার গোটা গন্ধমাদন পর্বত কি করলো? ইয়া ভগবান বলে ঘাড়ে তুলে নিল। দেখেছেন হিন্দুদের বিভিন্ন ছবি টবিতে দেখবেন যে এই বেটা হনুমান কি করেছে, বিশাল একটা পাহাড় কাঁধে তুলে নিয়েছে, ঘাড়ে তুলে নিয়েছে। ওই পাহাড়টার নাম কি? গন্ধমাদন পর্বত। এবার বিশাল পাহাড়, গন্ধমাদন পাহাড় ঘাড়ে তুলে নিয়ে আবার পাহাড় সহ পুরো গন্ধমাদন পাহাড় কাঁধে নিয়ে 2.5 লাফে কি করলো? আবার চলে এলো জায়গা মতো। এসে ওই পাহাড় থেকে রাম বিশল্যকরণী মৃত সঞ্জীবনী খুঁজে বের করে একটু ক্ষতস্থানে লাগিয়ে দিল। এবার লক্ষণ প্রাণ ফিরে পেল। এইবার চারদিকে উলু উলু ধ্বনি উঠতে লাগলো। এবার আনন্দ ধ্বনি উঠতে লাগলো। এত জোরে আনন্দ ধ্বনি উঠতে লাগলো, এত জোরে আনন্দ ধ্বনি উঠতে লাগলো যে এই আনন্দ ধ্বনি লঙ্কার রাজপ্রাসাদে চলে গেল। রাক্ষসরাজ রাবণ বিস্মিত স্তম্ভিত হলো। এই বেটাদের আমি শোক পালনের ছুটি দিলাম 2.5 দিন শোক পালনের জন্য, তো শোক বাদ দিয়ে এরা উলু লুলু করে কেন, হাসাহাসি করে কেন, কাহিনী কি? মেরে এলাম লক্ষণকে, 2.5 দিন কান্নাকাটি করতে দিলাম বেটাদের, আর এরা কান্নাকাটির বদলে কি এরা উলু ধ্বনি করে, শঙ্খ বাজায়, আনন্দ ধ্বনি করে। কারণ কি? এর মধ্যে দূত খবর নিয়ে এলো যে লক্ষণ বেঁচে উঠেছে, লক্ষণ বেঁচে উঠেছে। এবার লক্ষণ যখন বেঁচে উঠেছে এই খবর শুনে রাবণ হতোদ্যম হলো, রাবণ ভগ্ন মন হয়ে পড়ল। যাকে মেরে ফেলেছে এত কষ্ট করে, এত প্রচন্ড যুদ্ধ করে, সে বেঁচে গেল,
এইবার রাবণের যে মানসিক শক্তি সেটা ভেঙে গেল, ভগ্ন মনোরথ হয়ে পড়ল যে এত কষ্ট করে মার বাবা যদি বেঁচে ওঠে তাহলে যুদ্ধ করে লাভ কি? কষ্ট করে আউট করবো, উইকেট ফেলবো, আম্পায়ার বলবে নো বল, তাই না? কষ্ট করে আউট করব, আম্পায়ার কি বলছে? নো বল। গ্রামের আম্পায়ার মনে আছে তো? জি, এলবি নাই, যতই আউট করে পা ঢেকে, স্ট্যাম্প ঢেকে, মনে আছে শিক্ষার্থী বন্ধুরা, ছাত্ররা মনে আছে ভাইরা? গ্রামে যখন খেলা হয় স্ট্যাম্প ঢেকে রাখে পা দিয়ে, কেন? যে পায়ে যতই লাগুক আম্পায়ার কাদের দলে? ব্যাটসম্যানদের দলে থেকে, তাই না? কারণ যারা ওই ফিল্ডিং করে তারা তো সবাই ফিল্ডিং করে, আর দুজন ব্যাটসম্যানের দলের কেউ একজন আম্পায়ারই করে, কাজে এই ব্যাটসম্যানের পক্ষের আম্পায়ার, কাজে স্ট্যাম্পে না লাগলে, পায়ে লাগলে আউট নাই, মনে থাকবে? কাজে যতই আউট নাই, কিংবা হয়তো স্ট্যাম্পেই লেগেছে বল, ভালো ব্যাটসম্যান, আউট হলে তো বিপদ। এইবার আম্পায়ার কি বলছে? নো বল। বোঝাই নো বল না, বোঝাই তোর পা বের হয়ে গেছে দেখ, বোঝাই শালা কই বেরিয়েছে দেখা, বোঝাই তোর পা চলে গেছে দেখ। সিসি ক্যামেরা তো নয়, কিছুই না, দেখবেন কি করে? আম্পায়ার বলছে পা বের হয়ে গেছিল, দে ভালো করে দাগ দে, এবার আবার ভালো করে দাগ দিল, কিন্তু ওটাকে নো বল ধরে দিয়েছে। তো রাবণ মনে বুঝতে পারলো যে এই যদি মরে যায় আবার যদি বেঁচে ওঠে, তাহলে মরে যাবে আবার বেঁচে উঠবে, মরে যাবে আবার বেঁচে উঠবে, তাহলে যুদ্ধ করে লাভ কি? তো যাই হোক, তারপরে আবার 2.5 দিন পার হলো। 2.5 দিন পার হলে আবার যুদ্ধ শুরু হলো। এইবার লক্ষণ যুদ্ধ এলো না, যুদ্ধ এলো কে? রাম। এইবার যুদ্ধ হলো রাম রাবণের। যুদ্ধ কার হলো? রাম রাবণের। রাম রাবণের যুদ্ধ, প্রচন্ড রাম রাবণের যুদ্ধ। যাই হোক, সেই যুদ্ধে রাম অনেক চেষ্টা করে রাবণের একবার মাথা কাটতে পারলো, রাবণের মাথা কেটে দিল। রাবণের মাথা মুন্ডু মাটিতে গড়ায় পড়লো, যে এক মুন্ডু গড়ালো আর এক মুন্ডু বের হলো। আবার চললো ঘন্টার পর ঘন্টা, প্রহরের পর প্রহর যুদ্ধ। অনেক কষ্ট করে যুদ্ধ করে রাম আবার রাবণের গলা কাটলো, আবার গলা বের হলো, আবার ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চললো, আবার গলা কাটলো। গলা কাটতে কাটতে 9 নম্বর গলা কাটলো, 10 নম্বর গলা বের হলো। এবার রাম চিন্তা করলো, এই উইকেটে তো পড়ে না, এও দেখে যে উইকেট এরকম, যতই আউট হোক আউট হয় না, আউট দেয় না আম্পায়ার, মানে যতই গলা কাটে গলা বের হয়, মারার যায় না। মহাবিপদ, কি করবে? এবার ওই যে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, যে ইন্দ্র চাই রাবণ হারুক, এ রাবণের পতন, ইন্দ্রর পরামর্শে বললো যে, ইন্দ্র বলে দিল যে না, রাবণকে যে কোনো অস্ত্রে বধ করা যাবে না। রাবণ হচ্ছে অবদ্ধ, রাবণ শুধু একটি অস্ত্রে বদ্ধ হবে। কোন অস্ত্রে? ব্রহ্মাস্ত্রে। ব্রহ্মাস্ত্র কার কাছে থাকে? শিবের কাছে। দেবাদিদেব মহাদেব শিবের কাছে যে অস্ত্র, সে অস্ত্রের নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র। রাবণ একমাত্র ব্রহ্মাস্ত্র দিয়ে বধ করা যাবে, অন্য কোনো অস্ত্রে রাবণ বধ হবে না। তাহলে ব্রহ্মাস্ত্র কি করে পাওয়া যাবে? এইবার ইন্দ্র কি করলো? আবার পাঠালো ওই যে মায়াদেবীকে পাঠালো শচী দেবীর কাছে। শচী দেবীকে, শিবের স্ত্রী শচীর কাছে পাঠালো মায়াদেবীকে। মায়াদেবী শচী দেবীকে বুঝিয়ে সুঝিয়ে, ভুলিয়ে ভালিয়ে, পটিয়ে পাটিয়ে শিবের অস্ত্র নেওয়ার জন্য বলল। কিন্তু শিব তো অস্ত্র দিবেন। এবার শিবকে গাঞ্জা দেওয়া হলো, সিদ্ধি। শিব আবার একটু গাঞ্জা পছন্দ করতো, সিদ্ধি পছন্দ করতো। এবার কি শচী দেবী সুন্দর করে গাঞ্জা সাজিয়ে শিবকে দিল। শিব তো মহা খুশি, স্ত্রী গাঞ্জা খাইতেই দেয় না, আজকে আবার দেখি গাঞ্জা সাজিয়ে দিচ্ছে। শিব সিদ্ধি খেলো, সিদ্ধির নেশায় ঘুমিয়ে পড়লো। এই ফাঁকে শচী দেবী কি করলো? শিওর থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে মায়াদেবীকে দিল। মায়াদেবী ঝড়ের বেগে এসে রামকে দিল। আর রাম এই ব্রহ্মাস্ত্র দিয়ে, এবং ইন্দ্র বলে দিল যে কোনো জায়গায় মারা যাবে না, মারতে হবে কোথায়? বক্ষ বিদীর্ণ করতে হবে। ব্রহ্মাস্ত্র কোথায় মারতে হবে? গলা কাটলে তো গলা বের হবে, এমন জায়গায় মারতে হবে যেন গলা না বের হতে পারে। কোথায়? বুকে। এবার রাম ইন্দ্রের পরামর্শ মতো ব্রহ্মাস্ত্র দিয়ে রাবণের বুকে মারলো, এবং রাবণের পুরা বুক, পুরা দেহটা কি হলো? ছিন্ন ভিন্ন হয়ে গেল। এখনো কলকাতায় আমাদের কিছু শিক্ষার্থী আছে, আমাদের এই ব্যাচে ইন্ডিয়া থেকে যুক্ত হচ্ছে, তো দেখবা যে এই রাবণ বধ, ওই যে যেই দিন রাম রাবণকে বধ করেছিল, যেই দিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিনটা স্মরণ করার জন্য এখনো হিন্দু ধর্মাবলম্বীরা কিংবা ভারতে এখনো কি করা হয়? রাবণ বধ উৎসব হয়। দেখবেন যে বিশাল রাবণ বানানো হয়, খড় দিয়ে, নাড়া দিয়ে, কাঠটার বিশাল রাবণ বানানো হয়, আর তীর দিয়ে বা আগুন দিয়ে রাবণকে জ্বালিয়ে দেওয়া হয়। রাবণ বধ উৎসব।
ওই দিনটাকে স্মরণ করে। খারাপ দুষ্ট আত্মার পতন আর পুণ্যাত্মার জয়। তো যাই হোক, হ্যাঁ, মাইকেল একেবারে বিকৃত করে দিয়েছে মনুষ্যঙ্ক, ঠিকই বলেছ। মাইকেল ওই যে বললো, মাইকেল তো আসলে এই জন্যই তো মাইকেল তো হিন্দু ধর্মের কাহিনীটা লেখেনি। মাইকেল তো হিন্দু ধর্মের কাহিনীটাকে কি করেছে, চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, রাবণ বধ হলো। এরপরে রাম যুদ্ধে জয়লাভ করলো, করে তার আবার কি করলো, এর মধ্যে তাদের বনবাস শেষ হলো, তারা লঙ্কা নগরীতে ওই অযোধ্যাতে আবার ফিরে গেল। বুঝতে পারলেন? এই হচ্ছে আমাদের মেঘনাদ বধ কাব্যের কাহিনী। কিন্তু মেঘনাদ বধ কাব্যের কাহিনীটা এত শেষের অংশটি নাই। মেঘনাদ বধ কাব্যটা ওই যে যখন কি হলো, রাবণ যখন বেঁচে উঠলো, লক্ষণ তখন বেঁচে উঠলে, তখন রাবণ যুদ্ধে যাওয়ার আগে 7 দিনের ছুটি চাইলো তার পুত্রের শোকের জন্য। মেঘনাদের মৃত্যু শোক পালন করার জন্য রাবণ নিজে কি 7 দিনের ছুটি চাইলো, এবং সেই 7 দিন শোক পালন করলো পুরো লঙ্কা। মেঘনাদের শোকে শোক পালন করলো। সপ্ত দিবানিশী লঙ্কা কাঁদিলা বিষাদে। 7 দিন ধরে লঙ্কা নগরী মেঘনাদের শোকে কাঁদলো। এই কান্নার মধ্য দিয়ে মেঘনাদ বধ কাব্য শেষ হয়েছে। তারপরে তো রাবণ যুদ্ধে এলো আর কি পরে। তো এই হচ্ছে মেঘনাদ বধ। আসলে কাহিনীতে গেলে পড়া শেষ করতে পারবো না, বুঝতে পারলেন? আচ্ছা, টাইম কত কি আছে? আমি তো আজকে ঘড়িও আনতে ভুলে গেছি। কত বাজে? আমরা কি লেখক পড়াতে পারবো? আর কি করি বলেন, কাহিনীতে গেলে শেষ। জি, তো একজন অন্তত পড়ায়, লেখেন, মীর মোশাররফ হোসেন, একজন লেখক অন্তত। ঘড়ি দাও, টাইম দেখবো কি করে, কয়টা বাজে, কি আশায় বিষয়। দশটা 45 বাজে, তাহলে কি আর, তাহলে কেমনে পড়াবো বলেন? আজকে থাকবে? তাহলে কাহিনীতে গেলে কোর্স কিন্তু বছরব্যাপী কোর্স করতে হবে, বুঝতে পারলেন? জুয়েল কিবরিয়ার আজীবন কোর্স। জি, নাহলে এত কাহিনীতে যাওয়া যাবে না। কাহিনীতে গেলে আর ক্লাস এ জন্মে কি শেষ হবে না, কারণ আজকের পরে কাহিনী বাদ। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে থাক। আচ্ছা, তাহলে আজকে থাক। তোমরা যেহেতু আর চাচ্ছ না, রসটা হজম করো। আগামী দিন আমরা লেখক মীর মোশাররফ হোসেন, আমি আগেই বলে রাখলাম। জি, নায়ক মেঘনাদ, মুক্তাতুষী মেঘনাদ বধ কাব্যের নায়ক মেঘনাদ। মেঘনাদ না থাকলে রাবণ। জি, মেঘনাদ বধ কাব্যের নায়ককে উত্তর দিবেন মেঘনাদ। তবে মেঘনাদ যদি না থাকে, তাহলে অপশন উত্তর দিবেন রাবণ। তো ঠিক আছে, জি, ধন্যবাদ, শুভকামনা। জি, আল্লাহ হাফেজ। এটাতে